যেখানে পাহাড় আর আকাশ মিশেছে এক বিন্দুতে, আর রূপালী নদীগুলো এঁকে বেঁকে বয়ে চলে প্রকৃতির আপন খেয়ালে। বাতাসে ভেসে বেড়ানো দুটি পাতার একটি কুড়িশের চেনা সুবাস, যা মনকে জুড়িয়ে দেয় এক নিমিষে। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের এক টুকরো স্বর্গ রূপবতী সিলেটের কথা, যেখানে যান্ত্রিকতা ভুলে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় বাংলার খাঁটি গ্রামীণ প্রকৃতিতে। তাহলে আর দেরি কেন, চলুন আজকে একসাথে হারিয়ে যাই পাহাড়, নদী আর চায়ের দেশের জাদুকরী সৌন্দর্যে। স্বাগতম আপনাকে আমাদের আজকে সিলেট ভ্রমণে। আজকে আমাদের যাত্রাটি শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। সিলেটে যাওয়ার জন্য আমি বেছে নিয়েছি ট্রেন। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে উপবন, জয়ন্তিকা ও পার্বত এক্সপ্রেস চলাচল করে। শোভন চেয়ারের ভাড়া পড়বে মাত্র 430 টাকা, আর আপনি যদি এসি বা ফার্স্ট ক্লাসে যেতে চান তবে ভাড়া পড়বে 700 থেকে 1200 টাকা পর্যন্ত। ট্রেন ছেড়ে যায় সবুজের বুকে, পাহাড় নদী মেশে এক সুখে, চা বাগানের গন্ধে মন ভরে, স্বর্গ খুঁজে পাই এই সিলেটে। প্রায় 6 থেকে 7 ঘন্টা চমৎকার একটি জার্নি শেষ করে এসে পৌঁছলাম সিলেট রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে আমরা চলে এলাম দরগাঘাট এলাকায়। সিলেট শহরে থাকার জন্য জিন্দাবাজার, দরগাঁও গেট এবং কদমতলীতে প্রচুর পরিমাণ হোটেল পাবেন। আপনি যদি একা বা গ্রুপে আসেন, সাধারণত নন এসি রুমের ভাড়া 800 থেকে 1500 টাকার মধ্যেও পেয়ে যাবেন, আর ভালো মানের এসি রুমের ভাড়া পড়বে 2000 থেকে 4000 টাকা। হোটেলে উঠে ফ্রেশ হয়ে এবং সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দেব আমাদের প্রথম দিনের গন্তব্যে। আমাদের প্রথম গন্তব্য হযরত শাহজালালের মাজার। আমি যেহেতু দরগা গেটে হোটেল নিয়েছি, সেই ক্ষেত্রে আমার যেতে সময় লেগেছে মাত্র 2 মিনিট। মাজারে গিয়ে কিছু সময় ঘোরাঘুরি করে তারপরে বের হলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। আমরা রওনা দেব প্রকৃতির কন্যা জাফলং এর উদ্দেশ্যে। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। জাফলং এ যাওয়ার জন্য আপনি জিন্দাবাজার বা আম্বরখানা থেকে সিএনজি রিজার্ভ করতে পারেন। ভাড়া নেবে 1800 থেকে 2000 টাকা। আর যদি লোকাল বাসে যেতে চান তবে মাজার গেট বা কদমতলী থেকে জনপ্রতি 120 থেকে 150 টাকায় চলে যেতে পারবেন জাফলং জিরো পয়েন্টে। আমি 150 টাকা দিয়ে গেটলক বাসে রওনা দিলাম জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে। এর পাশে দেখা যাচ্ছে ইন্ডিয়ান যে পাহাড়গুলা, আর ওই পাশে যে ঘর বাড়ি, ওই পাশে সব ইন্ডিয়ান। অসাধারণ। পাশে হলো ডাউকি শহর, না? পাশে ইন্ডিয়ান পাহাড় আর এ পাশে বাংলাদেশ, জাফলং জিরো পয়েন্ট। ওপাশে শহরের নাম হলো ডাউকি। ডাউকি শহর, এই তো। ওই নদীর নাম যেন কি, পিয়াইন নদী।
এবার যে কিছু দোকানপাট পাওয়া যাবে যেগুলোতে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে। ওয়াও, জায়গাটাতে বাতাস আছে। আমরা এখন জাফলং 0 পয়েন্টে আছি এবং 0 পয়েন্ট থেকে 100 টাকা দিয়ে যাওয়া এবং আসার জন্য এই ঝর্ণাতে যাওয়ার জন্য এই নৌকাতে উঠছি। আর একটু পরে আমরা ওই ঝর্ণার দিকে যাব। দেখতেই পারতেছেন এপাশে ইন্ডিয়ান পাহাড়গুলা, এপাশে ইন্ডিয়ান পাহাড়। আসলে আমরা এইদিকে এই ঝর্ণাটার কাছেই মূলত আমরা যাওয়ার জন্য এই নৌকাতে ওঠা। দেখতেই পারতেছেন জাফলং 0 পয়েন্টে অনেক পর্যটক এই টাইমটাতে, কারণ এই সময়টাতে এই জায়গাটাতে অনেক পানি আছে, ঝর্ণাতে পানি আছে। উপর থেকে নেমে আসা পাহাড়, পিয়ার নদীর স্বচ্ছ পানি আর পাথর তোলার দৃশ্য সত্যি অসাধারণ। এখানে এসে চাইলে খাসিয়া পুঞ্জি এবং আদিবাসীদের জীবনযাত্রাও দেখে নিতে পারেন। অবশেষে আমরা চলে আসলাম জাফলং 0 পয়েন্টে। এই যে এই পাশে ইন্ডিয়ার ঘরবাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। এই যে পাহাড়ের উপরে এপাশে বাংলাদেশ আর ওপাশে ইন্ডিয়া। আর সামনে মূলত আমরা এখন ঝর্ণার দিকে যাওয়ার জন্যই মূলত আসছি এখানে। এখানে ঝর্ণাটার নাম হলো মায়াবী ঝর্ণা। এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, 2 তলা বিশিষ্ট একটা বাড়ি ইন্ডিয়ান পাশে। আর এই পাশে বাংলাদেশের পাশে যে অনেক দোকানপাট আছে খাবার দাবারের, দেখতে পারতেছেন। এখান থেকে ড্রোন শট নিয়ে যাবে কিনা, কারণ এখানে মনে হয় না ড্রোন উড়ানো যাবে। তারপরে যাই দেখি। 7 রঙের আইসক্রিম, পাহাড়ের নিচে আইসক্রিমের দোকান, বেশ। এই হলো সে মায়াবী ঝর্ণা। অনেক উঁচু একটা পাহাড়, সে পাহাড়ের ঢাল থেকে পড়তেছে, উপরে ওঠার নিষেধ। বেশ, আস্তে আস্তে উঠো, এটা স্লিপ করে কিন্তু। চলো, বেশ অসাধারণ। দাও ক্যামেরা, দাও ক্যামেরা। 5 স্টার। সেটা হলো ইন্ডিয়ান রুপি, হলো 5 রুপি। ইন্ডিয়ান 5 রুপি, বাংলাদেশের 10 রুপি, 10 টাকা। রুপি তো না, 10 টাকা। মামার কাছ থেকে দূরে 5 স্টার নিলাম। এগুলো ফ্রিজে থাকলে ভালো লাগে, ফ্রিজে না থাকার কারণে এগুলো একটু নরম হয়ে গেছে। এখানে ইন্ডিয়ান অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, দেখতেই পারতেছেন। বেশিরভাগ প্রোডাক্ট হলো ইন্ডিয়ান, একদম এখানে কম দামে এখানে পাওয়া যায়। এটা কি বাজাজ দেখি মামা? স্প্যানিশ অলিভ অয়েল কত এটা? এমআরপি 360। এটা তো বাংলার টাকা দেওয়া না, এটা জাফলং 0 পয়েন্টকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলাম সবুজে মোড়ানো, চোখ জুড়ানো শ্রীপুর চা বাগান, যেখানে অপেক্ষা করছিল প্রকৃতির আরেক মনোমুগ্ধকর অধ্যায়।
এই মুহূর্তে আছি আমরা শ্রীপুর চা বাগানে, যদিও বা চা গাছ নাই, একদমই শেষ। চায়ের একদম করুণ অবস্থা চা গাছের। এই যে মাঝে মধ্যে আছে আর মাঝে মধ্যে নাই, নতুন করে আবার চারা রোপণ করতেছে। এটা হলো শ্রীপুর চা বাগান। বেশ, এপাশে মেঘালয়ের পাহাড়গুলো, ওয়াও, অস্থির ভিউ, অস্থির অস্থির ভিউ এখান থেকে দেখেন। এপাশে পাহাড়গুলো একদম ছানি দিয়ে রাখতেছে। এই পাহাড়ে তোমাকে সাড়া দেবে না। এই যে চা গাছগুলো আবার নতুন করে রোপণ করতেছে। অস্থির, অসাধারণ। এই শ্রীপুর চা বাগানে নতুন করে আবার চা গাছ রোপণ করতেছে। আর এই পাশে কিছু যে যারা চা শ্রমিক আছে, চা গাছ যারা রোপণ করতেছে, এই পাশে রোপণ করতেছে, দেখে আসলাম। আর এই পাশে রোপণ করা শেষ। আর এই মাটিগুলো পাহাড়, একদম পাথুরে মাটি, মানে কথায় বলতে গেলে পাথরের ভিতর দিয়ে এই চা গাছগুলো রোপণ করা। দেখতেই পারতেছেন মেঘালয়ের পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে, সত্যি অস্থির, অসাধারণ। কেমন লাগতেছে পাহাড়ে এসে? খুব ভালো, কিন্তু অনেক কষ্ট। খুব ভালো, কিন্তু অনেক কষ্ট, না? কিছু করার নেই, পাহাড়ে আসলেই কষ্ট করতেই হবে। The world unfolds outside my window pane, chasing the sun across the misty plain. Got this wind in my hair and a song in my soul, leaving footprints on a path I don't know. চা বাগান ঘুরে দেখার দারুণ অভিজ্ঞতা এখানেই শেষ। এখন আমরা রওনা দিচ্ছি সিলেট শহরের উদ্দেশ্যে। দেখা হবে সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে, যেখানে থাকছে আরো নতুন নতুন সুন্দর জায়গা, মনোমুগ্ধকর দৃশ্য। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।